পাইথনের প্রথম অধ্যায়ের লেকচার 2 তে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এর আগে গত ক্লাসে আমি পাইথন প্রোগ্রামিং এর প্রথম অধ্যায়ের লেকচার 1 এর প্রথম অংশ দিয়েছি, তোমরা সেটা দেখেছ। আমি এখন শুরু করতেছি প্রথম অধ্যায়ের লেকচার 2। প্রথম অধ্যায় প্রোগ্রামিং এর মৌলিক ধারণার আমরা আজকে দেখব কিছু অ্যালগরিদম এবং পরবর্তী অংশটুকু। প্রথমেই দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। অ্যালগরিদমটা কি? আমরা অ্যালগরিদমের সংজ্ঞা যেহেতু আগেই জেনেছি, তাহলে অ্যালগরিদমটা হলো লিখিত রূপটা হচ্ছে অ্যালগরিদম। সেখানে যদি আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে যাই, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা আমাদের জানা থাকতে হবে। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখন আমরা অ্যালগরিদম লিখতেই প্রথম ধাপেই লিখব, শুরু করব। তারপর যেহেতু আমার দৈর্ঘ্য এবং প্রস্থের মান নিতে হবে, নিলেই আমি ক্ষেত্রফলটা তৈরি করতে পারবো। এই জন্য ভেরিয়েবল হিসাবে লেন্থ এবং ওয়েথ এর মান গ্রহণ। তারপর 3 নম্বর ধাপে এরিয়া ইকুয়াল টু, যেহেতু দৈর্ঘ্য গুণ প্রস্থ সেটাই আমরা দিয়ে দিলাম। এরপরে এরিয়ার চলকের মানটা আমরা আউটপুট হিসেবে দেখব, প্রোগ্রামটা শেষ করব। দেখো ডান পাশে আমাদের ফ্লোচার্টটা আছে, সেটা হচ্ছে শুরুর যে ফ্লোচার্টের শুরু এবং শেষের যে চিত্রটা, সেটার উপরে দেওয়া হয়েছে শুরু, তারপরে লেন্থ এবং ওয়েথের মান গ্রহণ, তারপরে এরিয়া ইকুয়াল টু লেন্থ ইনটু ওয়েথ, তারপরে এরিয়ার মান প্রদর্শন এবং শেষ। এটা হলো আমাদের, আমরা যখন চিত্রভিত্তিক, ফ্লোচার্ট হলো চিত্রভিত্তিক রূপ ধারণ করা, এটা যখন চিত্রের মাধ্যমে আমরা দেখাবো, এইভাবেই আমরা দেখাবো। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমি চলে যাচ্ছি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম অফ ফ্লোচার্ট। সেম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যেভাবে, বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা আমাদেরকে জানতে হবে। সূত্র জানলেই আমরা কি করতে পারবো, অ্যালগরিদম অফ ফ্লোচার্ট নির্ণয় করতে পারবো বা তৈরি করতে পারবো। এখন এখানে আমাদের বৃত্তের রেডিয়াস মানে ব্যাসার্ধটা আমাদেরকে নিতে হবে ইনপুট হিসেবে। এই জন্য আমি এখানে ধাপ 1 এ শুরু করলাম। তারপরে আর চলকে বৃত্তের ব্যাসার্ধের মান গ্রহণ করলাম। তারপরে এরিয়া ইকুয়াল টু সূত্র মোতাবেক পাই আর স্কয়ার নির্ণয় করলাম, এরিয়া চলকের মান প্রদর্শন করলাম এবং প্রোগ্রামটা শেষ করলাম। সেম ফ্লোচার্টেও দেখো শুরু, তারপরে ইনপুট আর এর মান গ্রহণ করলাম। এখানে ফ্লোচার্টে খেয়াল করতে হবে, আমাদের ফ্লোচার্টের যে প্রতীকগুলো আছে কোনটার জন্য কোন চিত্রটা ব্যবহার করতে হবে, এটার দিকে আমাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। শুরু শেষের চিত্র দিয়ে একটু গোলাকৃতি না, একটু গোলাকৃতিকের একটু চ্যাপ্টা, তারপরে ইনপুট এবং প্রসেসিং বা প্রক্রিয়াকরণের এবং আউটপুটের, এগুলো কিন্তু আমাদের চিত্রগুলো ঠিকঠাক মতো দিতে হবে। এরপরে দেখো ফারেনহাইট তাপমাত্রাকে সেলসিয়াস সেন্টিগ্রেড রূপান্তরের অ্যালগরিদম অফ ফ্লোচার্ট। আমি ইম্পর্টেন্ট যে অ্যালগরিদমগুলো আছে এবং ফ্লোচার্টগুলো আছে, এগুলো তোমাদের মাঝে তুলে ধরতেছি। এটা যেহেতু সুপার সাজেশন হিসেবে আমি পরীক্ষার প্রস্তুতির জন্যই তৈরি করেছি, এই হিসাবে আমি যেগুলা খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষা আসার মতো ইম্পর্টেন্ট মনে করছি, আমি ওগুলাই তুলে ধরছি। ঠিক আছে, এটা দেখো এখানে সেলসিয়াসের সূত্রটা কি, 5/9 ইন্টু f মাইনাস 32। এটাই হচ্ছে যেহেতু সূত্র, ওই সূত্রটাই আমি এখানে তুলে ধরছি। ঠিক আছে, আর এজ ইউজুয়াল আগের মতো অ্যালগরিদম শুরু করবা, তারপরে ফারেনহাইটের মান গ্রহণ করবা, সি ইকুয়াল টু, সি মানে সেলসিয়াস, যেহেতু সেলসিয়াসের মান বাইর করবো, সি ইকুয়াল টু 5/9 ইন্টু f মাইনাস 32। এরপরে সি এর মান প্রদর্শন, প্রোগ্রামটা শেষ। ঠিক ফ্লোচার্টেও স্টার্ট, ইনপুট ফারেনহাইট, তারপরে সেলসিয়াস ইকুয়াল টু ফারেনহাইট মাইনাস 32 ইন্টু 5-9 প্রিন্ট সেলসিয়াস এবং প্রোগ্রাম শেষ। এরপরেই দেখো তিনটে সংখ্যার মধ্যে যদি বৃহত্তম সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট আসে, তাহলে সেটা আমরা কিভাবে করব। যেহেতু তিনটে সংখ্যা বলা হয়েছে, তাহলে প্রথমে প্রোগ্রাম শুরু করি, তারপরে এ বি সি তিনটা সংখ্যা গ্রহণ করি। এরপরে আমরা একটা শর্ত দেব, যেহেতু তিনটে সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা,
তাহলে যদি এ যদি বি থেকে বড় হয় এবং এ যদি সি থেকে বড় হয় তাহলে কি হবে, এটা প্রিন্ট করবে। না হয় পরবর্তী ধাপে যাবে যেখানে এরপরে দেখবে বি সি থেকে বড় কিনা, যদি হয় তাহলে বি কে প্রিন্ট করবে, অন্যথায় সি কে প্রিন্ট করবে, এরপরে প্রোগ্রাম শেষ করবে। ঠিক দেখো ডানে স্টার্ট ইনপুট এবিসি ইফ এ যদি বি হয়, যদি সত্য হয় তাহলে আবার কি হতে হবে, এ সি থেকে বড় কিনা এটা দেখতে হবে। দেখলে যদি এ সি থেকে বড় হয় প্রিন্ট হবে এ, না হলে প্রিন্ট হবে সি। আবার যদি এ বি থেকে বড় না হয় তাহলে দেখতে হবে বি সি এর থেকে বড় কিনা। যদি বি বড় হয় তাহলে প্রিন্ট হবে বি, নতুবা প্রিন্ট হবে সি, এবং প্রোগ্রামের পরবর্তী ধাপে চলে যাবে। এরপরেই আসো শর্ত সাপেক্ষে অসম বাহুর ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। অ্যালগরিদমটা কিভাবে শুরু করবা, প্রথমে শুরু, এরপরে ভেরিয়েবল, যেহেতু ত্রিভুজের তিনটা বাহু এ বি, তিন সি এর মান গ্রহণ। তারপর যদি এটা হচ্ছে শর্ত সাপেক্ষেরটা, এই যদি বি এ প্লাস বি যদি সি থেকে বড় হয়, বি প্লাস সি যদি এর থেকে বড় হয়, এ প্লাস সি যদি বি থেকে বড় হয় তাহলে কি হবে, তাহলে হবে এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি বাই 2। এটা নির্ণয় করতে হবে, এটা হচ্ছে অর্ধ পরিসীমা। এরপরে এরিয়া ইকুয়াল টু রুট এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, এটা হচ্ছে সূত্র। এরপরে এরিয়ার মান প্রদর্শন হবে। যদি এই শর্তটা পূরণ না হয় তাহলে এই শর্ত যদি পূরণ না হয় তাহলে ট্রায়াঙ্গেলটা পসিবল না, এই জন্য এটা ট্রায়াঙ্গেল ইজ নট পসিবল পর্দায় প্রদর্শন করতে হবে এবং প্রোগ্রাম শেষ হবে। দেখো ডান সাইডে এটা ফ্লোচার্টটা দেওয়া আছে, স্টার্ট ইনপুট এবিসি ইফ এ যদি বি থেকে বড় হয়, এন্ড বি যদি বি প্লাস সি যদি এর থেকে বড় হয়, এন্ড সি প্লাস এ যদি বি থেকে বড় হয়। যদি সত্য হয় তাহলে অর্ধ পরিসীমা বাইর করবে এবং ক্ষেত্রফল বাইর করবে। আর যদি না হয় তাহলে প্রিন্ট করবে কি, ট্রায়াঙ্গেল ইজ নট পসিবল। এরপরে শিক্ষার্থীবৃন্দ আসো, এরপরে আমরা শিখবো দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয় অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। এখানে কি অ্যালগরিদমটা শুরু, ভেরিয়েবল হিসেবে এ বি সি এর মান গ্রহণ, এবং দ্বিঘাত সমীকরণ করতে হলে নিশ্চয়ক যেটা ডি ইকুয়াল টু বি স্কয়ার মাইনাস 4ac টা প্রথমে নির্ণয় করে নিতে হবে। যদি ডি যদি 0 থেকে বড় হয় তবে x1 এবং x2 দুইটা মান আসবে। কি মান, মাইনাস বি প্লাস রুট ডি বাই 2a নির্ণয় করবে। x2 ইকুয়াল টু মাইনাস বি মাইনাস রুট ডি বাই 2a নির্ণয় করবে, এবং x1 এবং x2 চলকের মানটা সে প্রিন্ট করে দেখাবে। অন্যথায় যদি এটা না হয় তাহলে ডি যদি 0 সমান হয় তাহলে কি হবে, শুধু x এর মান দেখাবে মাইনাস বি বাই 2a, কারণ ডি এর মান 0 হলে রুট ডি এর পুরোটা মানই ভ্যানিশ হয়ে যাবে, 0 থাকবে এবং এই x এর মানটা প্রদর্শন করবে। আর যদি এটা না হয় তাহলে কি করবে, রুট আর ইমাজিনারি এটা প্রদর্শন করবে এবং প্রোগ্রামটা শেষ হবে। এবং এটা ফ্লোচার্টটা দেখো, স্টার্ট ইনপুট এবিসি ডি ইকুয়াল টু বি স্কয়ার মাইনাস 4ac। যদি ডি যদি 0 থেকে বড় হয় তাহলে x1 x2 এর মান দেখাবে এবং সেটা প্রিন্ট হবে। আর যদি না হয় তাহলে এখানে আরেকটা শর্ত, সেটা হচ্ছে যদি 0 হয় তাহলে কি হবে, তাহলে হবে x ইকুয়াল টু মাইনাস বি বাই 2a এবং সেটা প্রিন্ট করবে। আর যদি না হয় তাহলে প্রিন্ট করবে কি, রুট আর ইমাজিনারি। ঠিক আছে, এরপরেই দেখো কম্পিউটার প্রোগ্রাম ব্যবহারের ক্ষেত্রসমূহ। কোথায় কোথায় আমরা কম্পিউটারের প্রোগ্রাম ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে শিক্ষাক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, ব্যাংকে, গবেষণা কাজে, আবহাওয়ার পূর্বাভাসে, সংবাদ মাধ্যমে, আইন শৃঙ্খলা রক্ষায়, ব্যবসা বাণিজ্যে, কৃষি কাজে, তারপরে গৃহস্থালী কাজে, স্ট্যান্ডার্ড শিক্ষা, পড়ালেখার ক্ষেত্রে, ব্যক্তিগত কাজে, অনেক কাজে আমরা কম্পিউটার প্রোগ্রাম ব্যবহার করে থাকি। এরপরে দেখো সর্বশেষ যেটা, সেটি হচ্ছে প্রোগ্রাম পরিকল্পনার ধাপসমূহ। আমরা যখন একটা প্রোগ্রাম তৈরি করব তার আগে কি কি পরিকল্পনা নিব এবং কিভাবে ওই প্রোগ্রামটাকে সফল করব সেটার ধাপসমূহ কি। প্রথমে সে সমস্যা চিহ্নিত করা, আমি যে সমস্যার নিয়ে আমি প্রোগ্রাম করব
আগে সর্বপ্রথম আমাকে ওই প্রোগ্রামের সমস্যাটাকে চিহ্নিত করতে হবে, এদের সমস্যাটা কি। এরপরে এই সিস্টেম বিশ্লেষণ। এরপরে আসি, যখন সমস্যাটা আমরা চিহ্নিত করতে পারবো তখন এটাকে সমাধান করার জন্য ওই পুরো কাজটাকে আমরা প্রথমে বিভিন্ন অংশে ভাগ করা বা এটা নিয়ে একটু গবেষণা করা, কিভাবে করলে আমার কাজটা সহজে হবে সেটা বিশ্লেষণ করা। এরপরে প্রোগ্রামের ইনপুট এবং আউটপুট নির্ণয়। এই যে আমরা একটা সমস্যা পড়লাম এবং সেটার সমাধানের কাজটা করব, এটার কি ইনপুট হবে এবং এটার ফলাফল আমরা কি পাবো সেটা কিন্তু আমাদের নির্ণয় করতে হবে। যদি আমরা এটাই না জানি তাহলে প্রোগ্রাম পুরোটাই ব্যর্থ। এই জন্য প্রোগ্রামের ইনপুট আউটপুট আগে নির্ণয় করে নিতে হবে। এরপরে আমরা করার পরেই আমরা প্রথমে লিখিত রূপটা দিয়ে দিব, মানে অ্যালগরিদম উন্নয়ন করব। এরপরে এটা চিত্রভিত্তিক একটা রূপ ধারণ দেব, মানে ফ্লোচার্ট তৈরি করব। এরপরে প্রোগ্রাম কোন ভাষায় করলে আমার প্রোগ্রামটা সহজ হবে, প্রোগ্রামের ভাষা নির্ধারণ করব। এরপরে প্রোগ্রামটা তৈরি করব। এরপরে প্রোগ্রামটাকে আমরা মেশিন ল্যাঙ্গুয়েজে, মানে কম্পাইলেশন, মানে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে নিব, কোনো ভুল ত্রুটি আছে কিনা সেটা দেখে নেব। এরপরে পরীক্ষণ এবং সংশোধন, যদি ভুল ত্রুটি থাকে সেটাকে আমরা সংশোধন করে নিব। এরপরে এটারে আমরা ডকুমেন্ট আকারে তৈরি করে নিব বা ইএক্সজি ফাইলে তৈরি করব। এরপরে এটাকে আমরা কাজের জন্য ইনস্টল করব। এরপরে পরবর্তী কাজে বারবার ব্যবহারের জন্য আমরা এটাকে কি করব, সংরক্ষণ করব, মানে রক্ষণাবেক্ষণ করা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস এই পর্যন্ত। তোমরা এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং কোনো কোশ্চেন থাকলে তোমরা কমেন্ট করে জানাবে। সবাই